হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিও শুরুতেই আমি যদি আপনাকে প্রশ্ন করি, বলতে পারেন বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ কোনটি, তাহলে আপনার উত্তর কি হবে? আপনি বলতে পারেন আমেরিকা, কেউ চীন বা রাশিয়া, কেউ বলতে পারে ইসরায়েল, কেউ বা ইউক্রেন, অথবা কেউ কেউ তাইওয়ানের নামও বলতে পারে। আপনার উত্তরও যদি এমন হয়ে থাকে তাহলে আপনাকে জানিয়ে রাখি, আপনার উত্তর সম্পূর্ণ ভুল। কারণ বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ এমন একটি দেশ যার নাম হয়তো কখনো আপনি শোনেননি। ভালোভাবে খেয়াল না করলে এই দেশটি ম্যাপেও খুঁজে বের করা যায় না। তো কোন সে দেশ? তার আগে এই ম্যাপটি দেখুন। এটি লোহিত সাগরের একটি চেক পয়েন্ট। বর্তমান বিশ্বের প্রায় সব পরাশক্তির নজর এই চেক পয়েন্টে। আর পৃথিবী যত অস্থিতিশীল হয়ে উঠছে, সবার কাছে এই চেক পয়েন্ট তত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই চেক পয়েন্ট খুব ছোট, মাত্র কয়েক কিলোমিটার চওড়া, কিন্তু এই চেক পয়েন্ট দিয়ে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ সব পণ্য আদান প্রদান করা হয়। ইন্টারনেট, লক্ষ লক্ষ ব্যারেল তেল, কার্গো জাহাজ সহ হাজার হাজার প্রকার পণ্য এই পথ দিয়ে যাতায়াত করে। কিন্তু সমস্যা হচ্ছে, এই পথ দিন দিন বিপজ্জনক হয়ে উঠছে। এই পথের চারপাশের পরিবেশ অন্য যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি অস্থিতিশীল। বর্তমান বিশ্বে যে সকল দেশে গৃহযুদ্ধ, বিদ্রোহী মিলিশিয়া, প্রক্সি যুদ্ধ, অস্থিতিশীল সরকার, ব্যর্থ রাষ্ট্র ও জলদস্যু বিরাজ করছে, তার বেশিরভাগই এই চেক পয়েন্টের আশেপাশে। গত কয়েক বছর থেকে এই অঞ্চলে জলদস্যুদের জাহাজ আটক ও মুক্তিপণের ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। We are tracking another tense situation. Iranian-backed militants hijacking a cargo ship in the Red Sea. 25 crew members taken hostage. আর সম্প্রতি গাজার যুদ্ধ, ইরান ইসরায়েল উত্তেজনা, হুতি গোষ্ঠীদের সাথে আমেরিকার পাল্টাপাল্টি রকেট নিক্ষেপের ঘটনা পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তুলেছে। The American and British missiles hit Houthi rebel positions there. 5 people were killed and 6 wounded. এক অদ্ভুত পরিস্থিতি। এই অঞ্চলটি একই সাথে সবার কাছে গুরুত্বপূর্ণ, আবার একই সাথে সবার জন্য হুমকি। আর এই সবকিছুর মাঝখানে একটি ছোট্ট জমি, যা ভালোভাবে খেয়াল না করলে চোখেই পড়ে না, তা অত্যন্ত শান্ত, অবাক করা স্থির। আর সেটি হলো একটি ছোট্ট দেশ, জিবুতি। জিবুতি ঠিক এখানে, ঠিক এই জায়গায় অবস্থিত। আকার আয়তনে দেশটি অনেক ছোট হতে পারে, কিন্তু এর গুরুত্ব আপনি যতখানি চিন্তা করেন তার চেয়ে অনেক বেশি। বর্তমান বিশ্বে জিবুতির গুরুত্ব কতটা, তার ধারণা আপনি এখান থেকে পাবেন যে জিবুতিতে বর্তমানে আমেরিকা, ইউরোপ সহ নিজ দেশের বাইরে জাপানের একমাত্র সামরিক ঘাঁটি এখানেই অবস্থিত। শুধু তাই নয়, চীন নিজ দেশের বাইরে সর্বপ্রথম যে সামরিক ঘাঁটিটি তৈরি করে তা এই জিবুতিতেই। এর বাইরেও এখানে কাতারের শান্তিরক্ষী বাহিনী রয়েছে। এই দেশের সবচেয়ে বড় বন্দর পরিচালনা করে সংযুক্ত আরব আমিরাত। আফ্রিকার সবচেয়ে বড় দেশ ইথিওপিয়া তার সমস্ত বাণিজ্য এই দেশের মাধ্যমে পরিচালনা করে। আরও শুনুন, ইরিত্রিয়া সম্প্রতি এই দেশের কিছু ভূমি অবৈধভাবে দখলও করে নেয়। মানে একসাথে জিবুতিতে অনেক কিছু চলছে, আর এটি তাকে বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে পরিণত করেছে। কিন্তু কেন কেন সব পরাশক্তির আগ্রহ ছোট্ট এই দেশটিতে? আর সবচেয়ে বড় প্রশ্ন, জিবুতি কি এই পরাশক্তিদের ভার সইতে পারবে, না তাদের শিকারে পরিণত হবে? তাই আজ জানার চেষ্টা করব এই ভিডিওটিতে। জিবুতি কেন এত গুরুত্বপূর্ণ, এটি বোঝার জন্য আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। ম্যাপের এই জায়গাটি দেখুন, এর নাম বাব আল মানদেব, যার অতীত নাম ছিল কান্নার দরজা বা গেট অফ টিয়ার্স। কারণ আজ থেকে কয়েক দশক আগেও এটি ছিল জাহাজের কবরস্থান। প্রবল বাতাস, অপ্রত্যাশিত স্রোত ও পানির নিচে থাকা ধারালো পাথরের দেয়াল এই এলাকায় জাহাজ পরিচালনা কঠিন করে তোলে। তাই জাহাজ ডুবি ছিল এই এলাকার নিত্য নৈমিত্তিক ঘটনা। আর সত্যি বলতে এই এলাকা খুব বেশি মূল্যবানও ছিল না, কারণ লোহিত সাগরের এই পথ দিয়ে জাহাজ বের হবার কোনো পথ ছিল না। কিন্তু সব বদলে যায় এটির পর। 1859 সালে এক ফ্রেঞ্চ কোম্পানি এই এলাকায় একটি খাল খননের কাজ শুরু করে, আর 10 বছর পর অর্থাৎ 1869 সালে আশ্চর্যজনকভাবে তা সফলভাবে খননও করে ফেলে, যা লোহিত সাগরকে ভূমধ্য সাগরের সাথে মিলিত করে। আর এই খালের নাম সুয়েজ খাল। আগে এশিয়া থেকে ইউরোপে যেতে যত সময় লাগত, সুয়েজ খালের ফলে সেই সময় অর্ধেকে নেমে আসে, যার ফলে ইউরোপীয়রা এশিয়া লুটের সম্পদ আরো তাড়াতাড়ি তাদের দেশে নিয়ে যেতে পারে। সুয়েজ খাল ইউরোপীয়দের সম্পদ আহরণ ও নতুন নতুন সম্পদের অনুসন্ধানের কাজকে অনেক সহজ করে দেয়। আর ফ্রান্স এটিকে তার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রিটেনকে হারানোর একটি বড় সুযোগ হিসেবে দেখে। সুয়েজ খাল হবার আগে ব্রিটিশ সাম্রাজ্য এশিয়া প্রায় একাই দখল করে রেখেছিল।
কিন্তু সুয়েজ খাল সেই হিসাব পাল্টে দেয়। ব্রিটিশ সাম্রাজ্যে নতুন নতুন প্রতিপক্ষ এসে হাজির হয়, আর এর ফলে ছোট্ট এই জায়গা যা ছিল একসময় গেট অফ টিয়ার তা সবার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে থাকে। সব পরাশক্তি এই জায়গায় তাদের আধিপত্য বিস্তারে তৎপর হয়ে ওঠে। সবার আগে ব্রিটিশরা ঠিক এখানে ছোট্ট এই দ্বীপে একটি লাইট হাউস তৈরি করে, আর এই লাইট হাউসের দক্ষিণে এই পয়েন্টে একটি বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এর পিছে পিছে আসে ইটালি। ইটালি প্রথমে স্থানীয় সুলতানের কাছ থেকে উপকূলের একটি অংশ কিনে নেয়, আর পরবর্তীতে ইরিত্রিয়া উপকূলের এই পুরো অংশটি দখল করে নেয়। কিন্তু সবচেয়ে বড় হাতটি মারে ফ্রান্স। তারা গুরুত্বপূর্ণ এই পয়েন্টের এই অংশটির নিয়ন্ত্রণ নেয়, যাকে আমরা এখন জিবুতি নামে চিনি। আসলে ওই সময়ে জিবুতি কোনো একক দেশ ছিল না, এর বিভিন্ন অঞ্চল স্থানীয় বিভিন্ন সুলতানের অধীন ছিল। 1862 সালে ফ্রান্স স্থানীয় সুলতানদের কাছ থেকে ওবকের একটি বন্দর কিনে নেয়, কিন্তু সুয়েজ খাল তৈরির পর এই অঞ্চলে ব্রিটিশ তৎপরতা বেড়ে গেলে ফ্রান্স নিরাপত্তার বিনিময়ে 1883 থেকে 1887 সালের মধ্যে তৎকালীন ক্ষমতাসীন সোমালি ও আফার সুলতানদের সাথে বিভিন্ন চুক্তি করে এই অঞ্চলের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয়, আর এর নাম রাখা হয় ফ্রাঙ্কেস ডেস সোমালি বা ফরাসি সোমালিল্যান্ড। সময়ের সাথে সাথে ছোট্ট এই জায়গাটি এশিয়ার সম্পদ লুট ও তেল সরবরাহের মূল ভিত্তি হয়ে ওঠে। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উপনিবেশ যুগ শেষ হয়ে গেলেও ফ্রান্স এর নিয়ন্ত্রণ ছাড়ে না, তারা এটি দখল করে রাখে। শুরু হয় স্বাধীনতার পক্ষে এক দীর্ঘ আন্দোলন। স্থানীয় মানুষের লাগাতার আন্দোলন ও প্রতিরোধের মুখে ফ্রান্স স্বাধীনতার পক্ষে একটি ভোটাভুটির আয়োজনে বাধ্য হয়। 1977 সালে সেই ভোটে রেকর্ড 98.8% মানুষ স্বাধীনতার পক্ষে ভোট দেয়, আর জিবুতি একটি স্বাধীন নতুন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। জিবুতি একটি স্বাধীন দেশ তো হয়, কিন্তু নানা সমস্যা নিয়ে। 1977 সালের 27 জুন জিবুতি নিয়ে নিউ ইয়র্ক টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদনে বলা হয়, সদ্য স্বাধীন এই দেশে কোনো সেনাবাহিনী নেই, নেই কোনো সম্পদ, আছে শুধু আরবের বালি, লবণ আর 20,000 উট। তাই জিবুতি আবার ফ্রান্সের সাথে নতুন একটি চুক্তি করে। নতুন এই চুক্তি অনুযায়ী ফ্রান্স জিবুতিকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা প্রদান করবে, আর বিনিময়ে জিবুতি ফ্রান্সকে তার দেশে একটি সামরিক ঘাঁটি করার অনুমতি দেবে। কিন্তু এরপরেও জিবুতির ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। আসলে জিবুতির প্রাকৃতিক সম্পদ ও জমি দুটিরই অনেক অভাব ছিল, তাই তাদের অর্থনৈতিক ব্যবস্থা একদম ভেঙে পড়ে। এই অর্থনৈতিক বিপর্যয় আবার 1991 সালে এই দেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে নিয়ে যায়, যা 3 বছর স্থায়ী হয়। এতে জিবুতি প্রায় ধ্বংস হয়ে যায়। এ পর্যায়ে জিবুতি বুঝতে পারে, হতে পারে তাদের প্রাকৃতিক সম্পদ বা ভূমি নেই, কিন্তু তাদের এমন একটি জিনিস রয়েছে যা তাদেরকে অনেক মূল্যবান করে তোলে, আর সেটি হচ্ছে তাদের ভৌগোলিক অবস্থান। এ পর্যায়ে বিশ্বে এমন একটি ঘটনা ঘটে যা তাদের এই মূল্যকে আরো অনেকাংশে বাড়িয়ে দেয়, আর সেটি হচ্ছে 9/11। 9/11 হামলার পর শুরু হয় আমেরিকার সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ। It will not end until every terrorist group of global reach has been found, stopped, and defeated. এই যুদ্ধে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পুরোপুরি বদলে যায়, আর তৈরি হয় এক অস্থিতিশীল পরিস্থিতি। প্রথমে আফগানিস্তান, এরপর ইরাক, এরপর আরব বসন্তের নামে সিরিয়া, লেবানন, লিবিয়া, মিশর, ইয়েমেন সহ পুরো মধ্যপ্রাচ্যকে আমেরিকা তছনছ করে দেয়। তৈরি হয় এক অশান্তির আগুন, যাতে এখনো পুড়ছে পুরো মধ্যপ্রাচ্য। 9/11 হামলার 3 মাস পর আমেরিকা বুঝতে পারে এই অঞ্চলে তার একটি সামরিক ঘাঁটি দরকার, আর তাই আমেরিকা জিবুতি সরকারকে প্রস্তাব দেয় অর্থের বিনিময়ে সামরিক ঘাঁটি করার জন্য। আর্থিকভাবে বিধ্বস্ত জিবুতি সরকার প্রস্তাবটি একদম লুফে নেয়। তাই জিবুতি হয়ে যায় আফ্রিকা মহাদেশে আমেরিকার একমাত্র স্থায়ী সামরিক ঘাঁটি, যা বর্তমানে আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। দেখুন, বর্তমানে আমরা 21 শতাব্দীতে বসবাস করি। বর্তমান বিশ্বের অনেক কিছুই পাল্টে গেছে, কিন্তু একটি জিনিস এখনো পাল্টায়নি, আর তা হচ্ছে ছোট্ট এই এলাকাটির গুরুত্ব, বরং দিন দিন তা আরো মূল্যবান হয়ে উঠছে। এর মূলত প্রধান কয়েকটি কারণ রয়েছে, আর প্রথম কারণ হচ্ছে সারা বিশ্বে জ্বালানির চাহিদা। তেল ও গ্যাস বর্তমান বিশ্বের অর্থনীতির প্রধান চালিকা শক্তি, আর এই তেল ও গ্যাসের বেশিরভাগই আসে ঠিক এখান থেকে। পারস্য উপসাগরের আশেপাশের দেশগুলি তাদের তেল জাহাজে করে লোহিত সাগর হয়ে এই ছোট্ট করিডোর দিয়ে সুয়েজ খাল পার হয়ে ভূমধ্য সাগর হয়ে ইউরোপে পাঠায়। প্রাথমিকভাবে তো সব ঠিকই চলছিল, কিন্তু একটি ঘটনা এই তেল সরবরাহের চেইনকে বাধাগ্রস্ত করে আর বিশ্বকে অস্থিতিশীল করে তোলে। ইসরায়েলের সাথে যুদ্ধ শুরুর 6 দিন পর মিশর সুয়েজ খাল বন্ধ করে দেয়, আর তৈরি হয় এক নতুন সংকট। সেই সময় ইটালির 60%, ফ্রান্সের 39% আর ব্রিটেনের 25% তেল এই পথ দিয়ে আমদানি হতো। তাই মিশরের সুয়েজ খাল বন্ধ করে দেওয়া এতটাই জটিল আকার ধারণ করে যে এতে ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা
এমনকি সোভিয়েত ইউনিয়নও জড়িয়ে পড়ে। এই সংকট দীর্ঘ 8 বছর স্থায়ী হয়। আর এই 8 বছর যে দেশগুলো এই পথের তেল ও পণ্যের উপর নির্ভরশীল তাদের ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হয়, বিশেষ করে ইউরোপকে। তাই ইউরোপ এ পর্যায়ে বুঝতে পারে তাদের জ্বালানি সরবরাহ অক্ষত রাখতে এই অঞ্চলের স্থিতিশীলতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। জ্বালানির পর যে জিনিসটি এই অঞ্চলকে আরো বেশি গুরুত্বপূর্ণ করে তোলে তা হচ্ছে চীন। বর্তমানে চীন বিশ্বের কারখানা। এই কারখানায় প্রতিনিয়ত লক্ষ লক্ষ প্রকার পণ্য তৈরি হয়, আর তা এই পথ দিয়ে পশ্চিমে যায়। আর আমরা এখন সবাই জানি এই পথ হচ্ছে সেই জায়গা যার চারপাশে বিরাজ করছে অস্থিতিশীল সরকার ব্যবস্থা, পশ্চিম বিরোধী মিলিশিয়া ও জলদস্যু, যা বিশ্ব বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ স্থানটিকে প্রতিনিয়ত বিপজ্জনক করে তুলছে। অশান্ত এই সমুদ্রপথকে শান্ত রাখতে চীন ও পশ্চিমাদের কাছে জিবুতি অনেক বেশি মূল্যবান হয়ে উঠছে। অর্থনৈতিক গুরুত্বের পর এরপরে আসে জিবুতির 3 নম্বর গুরুত্ব, আর তা হচ্ছে আঞ্চলিক গুরুত্ব। এই ম্যাপটি দেখুন। এই ম্যাপে আপনি দেখতে পাবেন জিবুতির প্রতিবেশী দেশ ইথিওপিয়া। ইথিওপিয়া শুধু আফ্রিকার সর্ববৃহৎ দেশই নয়, আফ্রিকা মহাদেশের দ্বিতীয় বৃহৎ জনবহুল দেশ। কিন্তু ইথিওপিয়া পুরোপুরি ল্যান্ডলক দেশ, যা ইথিওপিয়ার মতো বড় দেশের জন্য মোটেও ভালো নয়। এত বড় দেশের ব্যবসা বাণিজ্যের জন্য একটি সমুদ্রপথ থাকা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু ইথিওপিয়ার তা নেই। তাই জিবুতি হয়ে ওঠে ইথিওপিয়ার বিশ্বের সাথে বাণিজ্যের প্রবেশদ্বার। ইথিওপিয়ার 95% বাণিজ্য জিবুতির মাধ্যমেই হয়। জ্বালানি, বাণিজ্য, ভৌগোলিক অবস্থান, মূলত এই 3টি প্রধান কারণে বর্তমানে জিবুতি একটি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়েছে। আর যখনই কোনো স্থান কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়, তখন সেখানে আগমন ঘটে পরাশক্তিদের। জিবুতির বেলায়ও ঠিক তাই হচ্ছে। জিবুতির কৌশলগত গুরুত্ব কতটা তার ধারণা আপনি এখান থেকে পাবেন যে জাপানের মতো একটি অসামরিক শান্তিপ্রিয় দেশও 2011 সালে জিবুতিতে একটি সামরিক ঘাঁটি স্থাপন করে। এটি জাপানের প্রথম ও একমাত্র বিদেশি সামরিক ঘাঁটি। জাপানের পিছু পিছু আসে ইটালি। ইটালি 2013 সালে জিবুতিতে সামরিক ঘাঁটি স্থাপন করে। আগে থেকে ফ্রান্স ও আমেরিকা তো ছিলই, তারপর আবার যুক্ত হয় স্পেন ও জার্মানি। যদিও জার্মানি ও স্পেনের এখানে স্থায়ী কোনো সামরিক ঘাঁটি নেই, কিন্তু তারপরেও তারা ফ্রান্সের ঘাঁটিকেই তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। আর এই সব সৈন্য স্থায়ীভাবে এসব হোটেলে থাকে। মজার ব্যাপার হচ্ছে এদের সবার যুক্তি এক ও অভিন্ন, আর তা হচ্ছে এই এলাকার স্থিতিশীলতা বজায় রাখা। সবাই যখন এখানে ঘাঁটি তৈরি করছে, তখন এদের প্রতিদ্বন্দ্বী চীন কেন পিছিয়ে থাকবে? 2016 সালে জিবুতি ঘোষণা করে চায়না তাদের দেশে সামরিক বেস বানাতে চায়। আর 2017 সালে ঠিক আমেরিকান সামরিক বেসের কাছেই চায়না তার প্রথম বিদেশি সামরিক ঘাঁটি স্থাপন করে। China has agreed to set up a support base in Djibouti. So the Chinese base is right here, and they are going to be watching us as we're watching them. এ ব্যাপারে চায়নার যুক্তিও এক। তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য এই পথকে জলদস্যুদের হাত থেকে রক্ষা করা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে 2017 সালের আগেই এই এলাকায় জলদস্যুদের আনাগোনা অনেক কমে যায়। এই ডাটাতে আপনি দেখতে পাবেন এই এলাকায় জাহাজ ছিনতাইয়ের ঘটনা এখন আর প্রায় হয়ই না। আর চীনের সামরিক ঘাঁটিটি একবার দেখুন, এটি বিশাল, অনেক বড়। শুধু তাই নয়, এই ঘাঁটিতে রয়েছে একটি বিশাল বন্দর, যেখান থেকে বিমান বাহিনীর রণতরী ও পারমাণবিক সাবমেরিন পরিচালনা করা যায়। এ থেকে এটি একদম পরিষ্কার যে চায়না এখানে শুধু জলদস্যুদের জন্য আসেনি, তাদের অনেক বড় পরিকল্পনা রয়েছে। চায়না শুধু জিবুতিই নয়, পুরো আফ্রিকা জুড়ে প্রচুর ঋণ দিচ্ছে বড় বড় সব উন্নয়ন প্রকল্পের জন্য। আর গরিব আফ্রিকান এসব দেশ আটকা পড়ে যাচ্ছে চায়নার ঋণের ফাঁদে। কিন্তু শুধু ঋণ দিয়ে পুরো আফ্রিকা মহাদেশ দখলে রাখা সম্ভব না। এর জন্য চাই সামরিক উপস্থিতি। আর এর জন্য জিবুতির চেয়ে ভালো জায়গা আর কোথায় হতে পারে? তাই জিবুতিতে চলে আসে চায়না। এর মধ্য দিয়ে জিবুতি ইতিহাসের প্রথম এমন দেশ হয়ে যায় যেখানে একসাথে এতগুলো দেশে সামরিক ঘাঁটি রয়েছে। দেখুন, আমি আগেই বলেছি জিবুতি খুব একটা বড় দেশ নয়, তাই এর সামরিক ঘাঁটিগুলো একদম পাশাপাশি। আর পাশাপাশি এতগুলো সামরিক ঘাঁটি থাকলে যা হয়, জিবুতিতে এখন তাই হচ্ছে। শুরু হয় একে অপরকে খোঁচাখুচি। এক দেশ প্রায়ই অন্য দেশের উপর অভিযোগ আনে তাদের উপর নজরদারির ও একে অপরকে উত্তক্ত করার। যেমন আমেরিকা অভিযোগ করে বিমান ওড়ানোর সময় চীন তাদের ফাইটার পাইলটদের চোখে লেজার আলো ফেলে, যাতে তাদের অনেক সমস্যা হয়। এত সব পরাশক্তিদের নামের ভিড়ে আপনি খেয়াল করেছেন একটি নাম মিসিং, আর সেটি হচ্ছে রাশিয়া। এমন না রাশিয়া এখানে সামরিক ঘাঁটি বানাতে চায়নি, রাশিয়াও জিবুতিতে একটি সামরিক ঘাঁটি বানানোর প্রস্তাব দেয়। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো জিবুতি রাশিয়াকে না করে দেয়। কিন্তু কেন? যে দেশ টাকার বিনিময়ে বিভিন্ন দেশকে সামরিক ঘাঁটি বানানোর অনুমতি দেয়, সে কেন রাশিয়াকে না করে দিল? উত্তর, আমেরিকা। রাশিয়ার ঘাঁটি বানানোর কথা ওঠার সাথে সাথে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জিবুতিতে ছুটে যান আর প্রস্তাব দেন
আমেরিকা এখন জিবুতিকে যত টাকা দেয় তার দ্বিগুণ টাকা দেবে যদি জিবুতি রাশিয়াকে ঘাঁটি বানাতে না দেয়। তাই জিবুতি রাশিয়াকে না বলে দেয়। রাশিয়াকে না বলে দিলেও সৌদি ঠিকই এন্ট্রি নিয়ে নেয় জিবুতিতে। 2017 সালে সৌদি জিবুতির সাথে সামরিক ঘাঁটি বানানোর একটি চুক্তি স্বাক্ষর করে। তাই আপনি খুব শীঘ্রই এইসব দেশের পাশে সৌদিকেও দেখতে পাবেন। এ তো গেল আন্তর্জাতিক পরাশক্তিদের কথা, কিন্তু এর বাইরেও আঞ্চলিক প্রতিযোগীদের খেলার মাঠ এই জিবুতি। আর এই আঞ্চলিক প্রতিযোগীদের এই খেলা আরো বেশি ভয়ঙ্কর ও আরো বেশি বিপজ্জনক। উপসাগরের এই দেশগুলোর দিকে একবার তাকান, এদের মধ্যে দুটি জিনিসের দারুণ মিল খুঁজে পাবেন। আর তা হচ্ছে এদের সবার রয়েছে তেল সম্পদ, আর এরা কেউ কাউকে বিশ্বাস করে না। দেখুন, এটি এখন পরিষ্কার যে তেলের দিন শেষের পথে। অদূর ভবিষ্যতে তেল আর এত গুরুত্বপূর্ণ পণ্য থাকবে না, কারণ বিশ্ব বদলে যাচ্ছে। আর এই ব্যাপারটি তেল উৎপাদনকারী দেশও জানে। তারা বুঝতে পারে আগামী দিনের ভবিষ্যৎ মধ্যপ্রাচ্যে না, আগামী দিনের ভবিষ্যৎ হবে আফ্রিকায়। আরো নির্দিষ্ট করে বললে হর্ন অফ আফ্রিকা। অনেক বিশেষজ্ঞের মতে হর্ন অফ আফ্রিকা হতে যাচ্ছে আগামী দিনের ব্রেড বাস্কেট। উপসাগরীয় দেশের বাইরে আবার আছে ইথিওপিয়া ও ইরিত্রিয়া। ভিডিওর শুরুতেই আমি বলেছি ইথিওপিয়ার মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য ইথিওপিয়ার কাছে জিবুতি কতটা গুরুত্বপূর্ণ। আর এর সবকিছু মিলে জিবুতিতে একটি জটিল পরিস্থিতির সৃষ্টি করে। সর্বপ্রথম এখানে প্রবেশ করে ইউনাইটেড আরব আমিরাত। আরব আমিরাত জিবুতির সাথে বন্ধুত্ব স্থাপন করে আর বিশাল এক বন্দর নির্মাণ করে। এই বন্দর হয়ে ওঠে জিবুতির অর্থনীতির প্রাণ। সব ঠিকই চলছিল, কিন্তু সমস্যা তখন শুরু হয় আরব আমিরাত জিবুতির প্রতিবেশী ও শত্রু ইরিত্রিয়ার সাথে বন্ধুত্ব শুরু করে। আসলে জিবুতি ইরিত্রিয়াকে প্রতিযোগী মনে করে, কারণ ইরিত্রিয়ার ভৌগোলিক অবস্থান প্রায় জিবুতির মতোই। তাই জিবুতি কোনোভাবেই চায়নি ইরিত্রিয়া নতুন আরেকটি জিবুতি হোক। এটি তাদের অস্তিত্বের জন্য একটি হুমকি। তাই জিবুতি ইইউ এর উপর অনেক বেশি ক্ষুব্ধ হয়ে ওঠে, আর এতে ঘি ঢালে কাতার। আরব আমিরাতের ঠিক পাশেই ছিল কাতারের শান্তিরক্ষী বেস। কিন্তু 2017 সালে কাতারের সাথে সৌদি আরব আমিরাতের সংকট চরমে উঠলে কাতার জিবুতি থেকে তাদের শান্তিরক্ষীর বেস সরিয়ে নেয়। কাতারের অভিযোগ আরব আমিরাত তাদের কাছে বাধা দিত। এ পর্যায়ে জিবুতি সরকারের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তারা আরব আমিরাতকে তাদের দেশ থেকে সরিয়ে দেয় আর এ পুরো এলাকা চীনকে দিয়ে দেয়। কিন্তু ঘটনা এখানেই শেষ না। ইরিত্রিয়া এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে জিবুতির এই অংশের জমি দখল করে নেয়। বর্তমানে জিবুতি ঠিক এমন দেখায়। আর এই সব বেসের ভাড়া বাবদ জিবুতি প্রতি বছর 12,90,00,000 আয় করে। আর হোটেল, রেস্টুরেন্ট ও অন্যান্য আয় তো আছেই। আফ্রিকার মতো গরিব দেশের জন্য এটি অনেক টাকা। আর এই টাকায় উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে জিবুতি। না, একদমই না, ঠিক তার উল্টো। বর্তমানে জিবুতির জিডিপি মাত্র $4.3 বিলিয়ন, যা বিশ্বের 156তম। সত্য বলতে জিবুতির সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি, বরং আগে যা ছিল তার চেয়েও খারাপ হয়েছে। আর এর প্রধান কারণ স্বৈরশাসন। গত 25 বছর ধরে জিবুতির ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে ইসমাইল ওমর গুলেহ। 1999 সাল থেকে তিনি ক্ষমতায় আছেন। ফলাফল, জিবুতির কোনো বাক স্বাধীনতা নেই, নেই নির্বাচন, নেই মানবাধিকার। আছে শুধু দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার। তাই গৃহযুদ্ধের সময় থেকে সাধারণ মানুষ যেমন ক্ষুধার্ত ছিল, এখনো ক্ষুধার্তই আছে। আরো মজার বিষয় হচ্ছে গণতন্ত্রের ঝান্ডাধারী আমেরিকা ও পশ্চিমা দেশগুলো এই সরকারকেই সমর্থন করে, তাকেই টিকিয়ে রাখে, যাতে এই এলাকায় তাদের সামরিক উপস্থিতি বজায় থাকে। আরো দুঃখজনক ব্যাপার হচ্ছে এইসব সামরিক বেস দিন দিন এইসব গরিব মানুষের গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে। ভূমি দখল, ফাইটার জেটের তীব্র শব্দ ও বিভিন্ন দুর্ঘটনা এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর বিদেশি সৈন্যদের স্থানীয় মানুষদের নানা উপায়ে হয়রানির অভিযোগ তো আছেই। এই পর্যায়ে একটি বড় প্রশ্ন সামনে চলে আসে, আর তা হলো জিবুতি কি এই সুপার পাওয়ারদের চাপ সামলাতে পারবে? উত্তর অজানা। কারণ এই এলাকায় হুতি বিদ্রোহী যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে, তাতে পরিস্থিতি অনেকটাই ঘোলাটে। সেই সাথে যুক্ত হয়েছে ইসরায়েল ফিলিস্তিনি সংকট। আর ইসরায়েল যেভাবে ইরান ও লেবাননের হিজবুল্লাহকে টেনে আনছে, তাতে সংকট আরো বেড়ে যাচ্ছে। এই এলাকায় ইরান হিজবুল্লাহর তৎপরতা আবার টেনে আনছে আমেরিকাকে। সংকট এখানেই শেষ না, ইউরোপ রাশিয়ার যুদ্ধের আজ এখানেও টের পাওয়া যাচ্ছে। জিবুতিতে সামরিক বেস স্থাপন করতে না পারলেও রাশিয়া ইতিমধ্যেই আফ্রিকার অন্য 5টি দেশ, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, ইরিত্রিয়া, মাদাগাস্কার, মোজাম্বিক ও সুদানে সামরিক বেস স্থাপন করতে চলেছে। ইউরোপ যেভাবে ইউক্রেনকে অস্ত্র দিয়ে সাহায্য করছে, তাতে ইউক্রেন যদি পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালায়, তবে এই অঞ্চলে পশ্চিমা সামরিক বেসে রাশিয়ার হামলার সম্ভাবনা রয়েছে। আর এমন হওয়ার সম্ভাবনা প্রকট, কারণ সম্প্রতি পশ্চিমারা ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতিও দিয়েছে, যার পরিপ্রেক্ষিতে সম্প্রতি ইউক্রেন
আমেরিকার তৈরি রকেট ব্যবহার করে ক্রিমিয়া আক্রমণ করে, যাতে 150 জন সাধারণ মানুষ আহত হয়। রাশিয়া এর জন্য পশ্চিমাদের দায়ী করে প্রতিশোধের হুমকি দিয়ে রেখেছে। সহজ ভাষায় একটি নাজুক পরিস্থিতি বিরাজ করছে। কিন্তু ঘটনা এখানেই শেষ না। তাইওয়ান নিয়ে আমেরিকা ও চীন প্রতিনিয়ত যেভাবে একে অপরকে আক্রমণ করে চলেছে, তার প্রভাব পড়ছে এই এলাকায়। জিবুতিতে ইতিমধ্যে চীন ও আমেরিকার মধ্যে একে অপরকে ঘায়েল করার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। সহজ ভাষায় জিবুতি একটি টাইম বোমার উপর বসে আছে, আর এই টাইম বোমা কখন ফাটবে? সহজ ভাষায় জিবুতি একটি টাইম বোমার উপর বসে আছে, আর এই টাইম বোমা কখন ফাটবে তাও অজানা। তো ফ্রেন্ডস, এ ব্যাপারে আপনার কি মত তা আমাকে জানিয়ে কমেন্ট করতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তা আমাকে জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।